পেটের মধ্যে হঠাৎ একটা গুঁতো খেয়ে চমকে উঠলাম। কদিন ধরেই দেখছি পেটের মধ্যে লাগে কি যেন মোচামুচি করছে। ডাক্তারের কাছে যেতে হবে। বড় কোনো অসুখ হলো না তো? কিছু একটা হলে আমার প্রথমে মরার চিন্তা মাথায় আসে। ছোটবেলা থেকে আমি একটু ভীতু প্রকৃতির। একবার জ্বর হলো ছোটবেলায়, সাথে 2বার হরহ করে বমি করলাম। বমির সাথে রক্ত দেখে আমি ভয় শেষ। মনে মনে ভাবলাম ব্লাড ক্যান্সার, আমি বুঝি মারা যাচ্ছি। চোখ ঠেলে পানি বেরিয়ে এলো। যতটা না অসুখের প্রকোপে, তার চেয়ে অনেক বেশি আশু মৃত্যু চিন্তায়। এই পৃথিবী থেকে এত ছোট বয়সেই চলে যাব, সে যাত্রা অবশ্য বেঁচে গেছিলাম, কিন্তু এবার কি হলো? চিন্তায় ক্লিষ্ট হয়ে বসে আছি। এদিকে মিতু ফোন দিল। মিতু আমার সাথেই পড়ে, 1 নম্বরের বদমেয়ে। দুনিয়ার সব ছেলেকে এক হাতে কিনে আরেক হাতে বেচতে পারবে। ছেলে পোটাতেও সেরা, ছেলে নাচাতেও সেরা। ওর সামনে দুনিয়ার সকল প্লেবয় শিশু। তবে প্রেমিকা হিসেবে যেমনই হোক, বন্ধু হিসেবে অসাধারণ। এমন কোনো বিপদ আপদ নাই যখন ওকে পাশে পাওয়া যায় না। একটা ডাক দিলে দিন নাই রাত নাই হাজির হবে। বাসা থেকেও প্রচুর স্বাধীনতা পায়। ধনীর ঘরের আদরের দুলালি। আমাদের মতো এত রেস্ট্রিকশন নাই, তাই বাপ মায়ের সাথে অত লুকোছাপা করতে হয় না। হ্যালো, হ্যাঁ বল। হিরে এতক্ষণ লাগে ফোন ধরতে? একটু টেনশনে ছিলাম। কেন, কি হয়েছে? মনে হয় বড় কোনো অসুখ। ফট কইরা মরে যাব। ঢং করস? কি হইছে ঠিক করে বল। পেটের মধ্যে কয়দিন ধরে কেমন জানি করতেছে। হাগু পাইছে ডার্লিং। হি হি হি। আমি সিরিয়াস দোস্ত। একটু আগেই হঠাৎ মনে হইল একটা শিং মাছ গুতা মারল, এই যে এইমাত্র আবার। খুবই টেনশনে আছি মিতু। অসুখ টসুখ কি যে হইল? ওহ নো, তুই এত টেনশন করিস না। তোর প্রেগন্যান্সি টেস্ট করা আছে তো? না করে থাকলে টেস্ট করে আমাকে একটা কল দে। আমার বুকের মধ্যে ছাত করে উঠল। মিতুর মুখে কিচ্ছু আটকায় না। প্রেগন্যান্সি টেস্ট ওর জন্য ছেলে খেলা। আমার তো কথাটা মাথাতেই আসে নাই। আচ্ছা রাখি এখন, বলে কোনোমতে ফোনটা রেখেই দৌড় দিলাম। ড্রয়ারের মধ্যে কাপড়চোপড়ের তলে রাখা স্ট্রিপগুলো থেকে একটা স্ট্রিপ টেনে বের করে হাতে নিলাম। মাথা দপদপ করছে। সত্যি যদি এমন কিছু হয়, কি করব, কোথায় যাব? সুমনকে একটা ফোন দিতে হবে এক্ষুনি। ফোনটা তুলে নিজের অজান্তে আবার মিতুকেই লাগালাম। করেছিস? সাহস পাচ্ছি না। যদি সত্যি প্রেগন্যান্ট হই? আমি কাঁদো কাঁদো হয়ে বললাম। তুই এখনো দাঁড়ায় আছিস স্টুপিড? যা তুই, আগে হোক তারপর বাকি চিন্তা। আমি ফোন ধরে আছি, তুই এক্ষুনি করে আয়। ওকে। একটা দাগ একটু একটু করে ভেসে উঠছে। একটা মানে নেগেটিভ, মাথা কাজ করছে না। রাতরুমে বসেই মনে মনে আল্লাহকে ডাকছি। হে আল্লাহ, নেগেটিভ দাও, নেগেটিভ দাও। একটা রেখা এখন পুরোটা ভেসে উঠেছে। আরেকটা রেখা না ভাসলেই হলো। ও আল্লাহ, আমি ভালো হয়ে যাব, নামাজ পড়ব 5 ওয়াক্ত। আরেকটা দাগ যেন না উঠে, প্লিজ প্লিজ প্লিজ। কি? আরেকটা দাগ। আস্তে আস্তে দ্বিতীয় দাগটাও স্পষ্ট হয়ে উঠল। না, এ হতে পারে না। আমি আর সুমন সব সময় প্রোটেকশন ব্যবহার করেছি। তাহলে কিভাবে? 2 ঠোঁট মুখ শুকিয়ে গেছে। আরেকবার টেস্ট করতে হবে। এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। অন্য কোনো কারণে কি পজিটিভ রেজাল্ট দেখাতে পারে। দেরি করা যাবে না, কালই ডাক্তারের কাছে যেতে হবে। হ্যালো মিতু, বল। আই থিঙ্ক আই অ্যাম প্রেগন্যান্ট। তুই কালই আমার সাথে ডাক্তারের কাছে যেতে পারবি? ওকে, নো প্রবলেম, বাট ডোন্ট প্যানিক মাই লাভ। ওকে ওকে। ফোনটা ছেড়ে সোফাতেই গা এলিয়ে দিলাম। খুব ক্লান্ত লাগছে। হাতটা অটোমেটিক চলে গেল পেটের ওপর। আমার পেটে সত্যিই কি সুমনের বাচ্চা? প্রথম বাচ্চা পেটে আসার অনুভূতিটা কেমন হওয়ার কথা? ভয়, আতঙ্ক, উদ্বেগ ছাড়া আমার মধ্যে আর কোনো অনুভূতিই কাজ করছে না। মিতুর সাথে অদ্ভুত একটা হাসপাতালের গেলাম পরদিন। আমি জানি ও এসব জায়গা ভালো চেনে। ওর অভিজ্ঞতা আছে। হাসপাতালের পরীক্ষা করেও একই রিপোর্ট পেলাম। ডাক্তার লোকটা দুলে দুলে হেসে বলল, ডোন্ট ওয়ারি, আমাদের সব ব্যবস্থা আছে। শুধু একটা স্ক্যান করে জেনে নিন প্রেগন্যান্সি কতদিনের হলো। 3-4 মাসের হলে সহজেই ব্যবস্থা করা যাবে। খুবই পরিষ্কার ইঙ্গিত। অবশ্য আমি মোটামুটি মানসিক প্রস্তুতি আগে থেকেই নিয়ে এসেছি। বিয়ের আগে এই মুহূর্তে বাচ্চা পেটে আসলে অ্যাবর্শন করাবো। এছাড়া আর কি বা উপায়? সুমনের এখনো পড়াশোনাই শেষ হয়নি। বিয়ে করার মতো কোনো সামর্থ্য ওর এখনো নেই। আর আমার বাবা মায়ের কাছেও সুমনের কথা তোলার প্রশ্নই আসে না। একটা বেকার সমবয়সী ছাত্রের কাছে মেয়ে বিয়ে দেবে, এতটা পাগল তারা এখনো হননি। হাসপাতাল থেকে বের হয়ে প্রথমে সুমনকে ফোন দিলাম।
দেখা করতে পারবে? খুবই আর্জেন্ট। সুমন আধ ঘন্টার মাঝেই চলে এলো। আমি ডাকলে সব ছেড়ে হলেও ও ঠিকই আসবে। আমাকে প্রচন্ড ভালোবাসে সুমন। ওর সাথে কথা না বলে একা একা কোনো সিদ্ধান্ত নিতে চাই না আমি। নিতুর সাথেই ছিল। সুমনের কাছে ব্যাপারটা খুলে বলল। দেখতে পেলাম সঙ্গে সঙ্গেই ওর মুখের রং বদলে গেল। কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল সুমন। আমি একপাশে পাথরের মতো দাঁড়িয়ে আছি। সুমন ডেকে আমাকে কাছে নিল। খুবই আদর করে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার মুখ দিয়ে শবতক্তির মতো একটা কথা বেরিয়ে এলো, আমরা এখন কি করব? দেখো জান, বিয়ে করা এখন আমাদের জন্য ওয়াইজ হবে না। তুমি তো জানো আমি এখনো স্টুডেন্ট, আর আঙ্কেল আন্টিও এখন তোমাকে বিয়ে দিবে না। তাছাড়া এখন বিয়ে করলে তোমার পড়াশোনা, ক্যারিয়ারের কি হবে? সো আসো আমরা অ্যাবর্শন করে ফেলি। বিয়ে হলে আমরা দুইজন রেডি হয়ে আমাদের বেবি নিব, কেমন? আমি সুমনের বুকে মুখ বুজে কাঁদতে লাগলাম। আমাদের বাচ্চা অ্যাবর্ট করার কথা ভেবে হঠাৎ খুব খারাপ লাগতে শুরু করলো। যদিও বুঝতে পারছি এমন দুঃখ পাওয়ার কোনো কারণই নেই। সুমন একদম প্র্যাকটিক্যাল কথাটাই বলেছে। আমাদের পক্ষে এখন বিয়ে করাটা অসম্ভব ব্যাপার। আর এই সমাজে এমন বাচ্চার জন্ম দেওয়ার কথা ভাবাই যায় না। কেউ মেনে নেবে না। আমি রাজি হলাম। মানুষের হাতে সব ইচ্ছা পূরণের ক্ষমতা সবসময় থাকে না, একটা না একটা দিকে ছাড় দিতে হয়। তিন দিন পরে স্ক্যান করার জন্য হাসপাতালে এসেছি। এবার সাথে সুমনও আছে। রিপোর্ট ঠিকঠাক থাকলে আজই অ্যাবর্ট করে ফেলব। কিন্তু হাসপাতালের আমার জন্য এত বড় চমক অপেক্ষা করছিল কে জানত। আমার রিপোর্টে দেখাচ্ছে আমি প্রায় 6 মাসের গর্ভবতী। সুমনকে সাথে দেখে নার্স ধরেই নিয়েছে যে আমরা বিবাহিত। হেসে হেসে বলল, আপনি 6 মাসের প্রেগন্যান্ট আর আপনি জানেনও না। খুব লাকি আপু আপনি। আমার বাচ্চা পেটে আসার সাথে সাথে এমন বমি আরম্ভ হয়েছিল। আর কিছু শুনতে পাচ্ছিলাম না আমি। মাথাটা ভো ভো করছে। সুমনের দিকে তাকালাম, দেখি ওর চোখে মুখেও থমথমে ভাব। ডাক্তারের চেম্বারে গেলাম আবারও। আজকে তাকে বেশ গম্ভীর দেখাচ্ছে। আমাদেরকে বুঝিয়ে বলল, প্রেগন্যান্সি এন্ড করা এখন আর সম্ভব না, বেশি দেরি হয়ে গেছে। এখন অ্যাবর্শন করলে আমি মারাও যেতে পারি। এরপর আর কোনো কথা চলে না। তবুও সুমন যতভাবে পারল ডাক্তারের কাছে অনুনয় বিনয় করে অনুরোধ করতে লাগলো। খালি পা দুইটা ধরা বাকি ছিল, কিন্তু ডাক্তার কোনোভাবে অ্যাবর্শন করতে রাজি হলো না। এইসব ধরা পড়লে পুলিশ কেস নিয়ে টানাটানি। বাসায় ফিরে আমি পুরো ইন্টারনেট তন্ন তন্ন করে ফেললাম। পরে যা বুঝলাম, এখন আর ওষুধ খেয়ে গর্ভপাতের সময় নেই। টাকা পয়সা দিয়ে যদি কোথাও সার্জারি করা ম্যানেজ করতেও পারি, তাহলে আমার মারা যাওয়ার সম্ভাবনায় সর্বোচ্চ। যদিও আত্মহত্যার কথা অনেকেই ভাবে, কিন্তু নিশ্চিত মৃত্যু যখন এভাবে চোখের সামনে অপশন আকারে হাজির হয়, তখন সেটা সহজে বরণ করে নেওয়া যায় না। আমার সামনে বিশাল ভবিষ্যৎ পড়ে আছে। এতদিন কষ্ট করে এই পর্যন্ত এসেছি, কত স্বপ্ন, কত প্রত্যাশা। বাচ্চা এখন নিব না দেখে মারা যাব, এই পরিণতিটা ঠিক মেনে নেওয়ার মতো না। কিন্তু আশঙ্কা আর ভয়ে আমি অস্থির হয়ে আছি। মাঝে মাঝে মনে হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যাই করে ফেলি। মিতুকে ডাকলাম, ও আমার মাথা থেকে আত্মহত্যার কথা একেবারে ছেড়ে ফেলল। জোর করে অ্যাবর্শন করতে গিয়ে নিজের জীবন দিয়ে দেওয়া কোনো সমাধান হতে পারে না। সুমনও এই পরিস্থিতির জন্য ইকুয়ালি দায়ী। তুই এত স্যাক্রিফাইস কেন করবি? তোর লাইফটা কেন নষ্ট করবি? আমি অসহায়ের মতো মিতুর মুখের দিকে চেয়ে থাকলাম। ও বলল, এখন বিয়ে একমাত্র পথ। 4 সুমনকে বিয়ের কথা বলতেই ও বিবরে গেল। কোনোদিনও আমার সাথে রাগ করে কথা বলেনি, কিন্তু 2 দিন বিয়ের কথা বলতেই ওর নম্রতার মুখোশ কোথায় চলে গেল। জানু, বেবি, সুইটহার্ট ছাড়া আগে কথাই বলতে পারতো না, আর এখন বেশ্যা, স্লাট, মাগি, কুত্তার বাচ্চা বলতেও বাধে না। প্রথমে আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না, এও কি সম্ভব? আমি হয়তো নিজেকেও অবিশ্বাস করতে পারি, কিন্তু সুমন যে এভাবে বদলে যাবে কোনোদিন ভাবতেও পারিনি। মিতুই ঠিক বলেছিল, ছেলেদেরকে কোনো বিশ্বাস নেই। কিন্তু আমি সুমনের ভালোবাসায় বিশ্বাস করেছি। ওকে বিশ্বাস করে নিজের সমস্ত ওর কাছে সঁপে দিয়েছি। কখনো মনে হয়নি আমি ভুল কিছু করছি। তাহলে কি সত্যিকার ভালোবাসা বলে কিছুই নেই? আমি কি ভালোবেসে বিশ্বাস করে ভুল করলাম? সুমন ইদানিং আমার ফোনও অ্যাভয়েড করছে। কয়েকদিন আগে ওর সাথে দেখা হয়েছিল। ও খুব ঠান্ডা মাথায় বলেছে, ঠিক আছে, বাচ্চা অ্যাবর্ট করতে না পারো, জন্ম দাও, এরপর মেরে ফেলো। লাগলেই বইল,
আমি কোথাও ফেলে দেওয়ার ব্যবস্থা করব। সুমনের কথা শুনতে ঘৃণায় গা রেড়ি করছে, অপমানে চোখ জ্বলছে। তবুও কাঁদতে কাঁদতে মানানোর অনেক চেষ্টা করলাম। আমার দায়িত্ব নেয়ার কথা বলতেই ওর সমস্ত ধৈর্যচ্যুতি ঘটল।